নমস্কার, গোল টেবিলে আপনাদের স্বাগত। আমি গৌরব। আমরা চলে এসেছি খুব বিশেষ একটা এপিসোড নিয়ে। আমরা আমাদের সাথে পেয়ে গেছি স্বনামধন্য ভারতীয় কোচ, যার নানা রকম অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট এবং তার পিছনের কিছু ফিলসফি নিয়ে আমরা কথা বলবো। আমরা সঞ্জয় স্যারকে পেয়ে গেছি, কোচ সঞ্জয় সেন। থ্যাংক ইউ স্যার হুম, আমাদের সাথে আজ থাকার জন্য। আহ, আপনি রিসেন্ট 6 মাসে বেশ কিছু ইন্টারভিউতে আপনার ফুটবলিং জার্নি, আপনি কোথা থেকে শুরু করেছেন, এই নিয়ে নানা রকম কথা বলেছেন। একটা জিনিস আমরা একটু অভাব পেয়েছি, সেটা হচ্ছে আপনার কোচিং ফিলসফি প্রধানত কারা কারা শেপ করেছিল, আপনি প্রথম থেকে যাদের ইনফ্লুয়েন্সে এসেছেন সেটা নিয়ে যদি একটু আমাদের বলেন যে আপনার যেটা কোচিং ফিলসফি সেটার ইনফ্লুয়েন্স প্রধানত কারা। দেখো, আমরা বড় হয়েছি, মানে আমার এই যে যেখানে বসে আছি এর সংলগ্ন মাঠ, এর উল্টো দিকে আমার বাড়ি। ওই বাড়ির বারান্দা থেকে আমরা ফুটবল, এই মাঠে খুব বড় ফুটবল টুর্নামেন্ট হতো। এবং আমাদের বারান্দা মানে একতলা, দোতলা, তিনতলা আমাদের বাড়ি, পুরো বারান্দা ভরে যেত। এবং ওই ছোটবেলা থেকে ওই ক্রেজ একটা ছিল, দেখেছি যখন বড় হয়েছি। আমার দাদারা খেলতেন, তারপরে আমরা খেলেছি, এই মাঠে খেলেই বড় হয়েছি। এবং আহ, ওই দেখতে দেখতেই আমার ওই সাদার্ন স্পোর্টসে জয়েন করা। সাদার্ন স্পোর্টস মানে খোকনদার ক্লাব, যেটা লেক স্টেডিয়ামে পাগলা খোকন বলতো। এবং আমি যখন 77 সালে ভর্তি হই, একটু লেটে, আমি ক্লাস 10-এ পড়ি, আমি 78-এ স্কুল ফাইনাল, 77-10-এ পড়ি। ওই সময় আমায় উম, ভর্তি হই সাদার্ন স্পোর্টসে। এবং ওইখানে উম, তখন সব সব বড় বড় দিকপাল খেলোয়াড়েরা, মানে নিমাই গোস্বামী, আহ, লালটু ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুমিত বাগচি, অমিত বাগচি, এরা তখন খিদিরপুর এইসব ক্লাবে খেলছে। শ্যামল ব্যানার্জি, কমটন দত্ত, সত্যজিৎ মিত্র, প্রচুর খেলোয়াড়, মানে হাত মানে বলে শেষ করা যাবে না। এবং ওইখানে যখন আমি ভর্তি হই খোকনদা কাছেই, মানে ওই খেলা, ডিস্ট্রিক্ট স্কুল খেলা, স্কুল খেলা, ওইখান থেকেই লাইফ ঘুরে যাওয়া, সেটা তো খেলার জীবন। এবং আমি রেলে জয়েন করি 82-তে। এবং রেলে যেসব কোচের সান্নিধ্যে এসেছি, মানে আমরা যখন আন্তঃরেল খেলা হতো, ইন্টার রেল ফুটবল টুর্নামেন্ট, মানে ভারতবর্ষের যত রেল মিলে যে টুর্নামেন্টটা হয়, সেখানে সাউথ ইস্টার্ন থেকে মানে অরুণ ঘোষ, বলরাম দা, মেহলাল দা, এবং আমাদের তো প্রদীপ দা ছিলেন, পিকে ব্যানার্জি, নিখিল নন্দী, তার পরবর্তী শঙ্কর মৈত্র, চাঁদু রায়চৌধুরী, মানে গৌতম রায়চৌধুরী। তো এদের কাছে আমরা, এদের ট্রেনিংয়েই রেলওয়ে এফসি বা ইস্টার্ন রেল, আমি রেলওয়ে এফসিতে খেলতাম। এবং সেইখান থেকেই বড় হওয়া। এবং প্রদীপদার মতো সর্ব মানে ভারতবর্ষের মানে সেরা, ওয়ান অফ দ্য মানে সাকসেসফুল কোচ অমলদা, প্রদীপদার সেই তোমরা তো এত অনেক ছোট, ওই সময় খেলার আসর, পত্রিকা, কমেন্ট্রি, এই অমলদা এবং প্রদীপদার মধ্যে একটা দারুণ দ্বন্দ্ব থাকতো। এবং আমরা ওই খেলা দেখেই বড় হয়েছি। এবং যখন আন্তঃরেল খেলি, প্রদীপদা আমার কোচ ছিল, আমাদের ইস্টার্ন রেলের কোচ ছিল, আমি ক্যাপ্টেন ছিলাম, ইন্টার রেলওয়ে আমরা চ্যাম্পিয়ন হলাম। এবং 95 অবধি আমি ফুটবল খেলেছি। এবং 97-এ আমি ফুটবল ছেড়ে দেওয়ার পরে, 95-এ খেলা ছেড়ে দেওয়ার পরে একটা বছর আমি ওই গড়ের মাঠে খেলা দেখতাম। এবং ওই খেলা দেখতে দেখতে কোনো কোনো কারণে হয়তো একটা বাসনা জন্মেছিল যে কোচিং করব। এবং আমি প্রথমেই আমার মনে হয়েছিল যে কোচিং করতে গেলে খেলা এবং কোচিংটা তো দুটো ভিন্ন জিনিস। সুতরাং এডুকেশনের দরকার আছে। সেই সময় আহ, এইসব এএফসিসি লাইসেন্স এগুলো চালু হয়নি, বি লাইসেন্স বা এ লাইসেন্স, প্রো লাইসেন্স। তখন মানে সাইয়ের ছিল, সার্টিফিকেট কোর্স ছিল, এবং 10 মাসের কোর্স ছিল। তো আমি এনআইএস থেকে আমি 97-এ পাস করি সার্টিফিকেট কোর্স। এবং যেহেতু আমি রেলে ছিলাম, আমি প্রদীপদার আন্ডারে 3 বছর খেলেছি। আমি জানি না, প্রদীপদা আমাকে 97-এ রেলওয়ে ফুটবল ক্লাবের কোচেস প্যানেলে ঢোকায়। এবং 98 থেকে আমি রেলওয়ে ফুটবল ক্লাবের কোচিং শুরু করি। এটা আমার কাছে একটা বিরাট পাওয়া, মানে এই ফুটহোল্ডটা, মানে সরাসরি একটা, তখন রেলওয়ে এফসি প্রিমিয়ার লিগে খেলে, মানে সুপার ডিভিশন। তখন তো এরকম ছিল না, 26টা 22টার মতো টিম খেলতো সব। এবং আমাদের একটা নাম ছিল, রেল এফসির একটা ট্র্যাডিশন ছিল বড় ক্লাবকে ধাক্কা দেওয়ার, লড়াই করার। এবং প্রদীপদাদের কোচিংয়েই ওই বড় হয়েছি, চাঁদুদাদের, চাঙ্কর মৈত্র। এবং ওই সময় আমাদের মেন ফুটবল খেলাটাই সিস্টেমই ছিল 4-4 থেকে। মানে আমি যখন খেলছি সেই সময়, যদি আমি মোহনবাগানের এগেনস্টে, আমি যদি, আমার এখনো মনে আছে আমার প্রথম বড় ক্লাব খেলার জীবনের, যেখানে প্রতাপ ঘোষ গোলকিপার, রাইট ব্যাক কমটন দত্ত, লেফট ব্যাক শ্যামল ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, এবং প্রদীপ চৌধুরী সেন্টার ব্যাক, দুটো মিডফিল্ডার গৌতম সরকার,
প্রসূন ব্যানার্জি, রাইট উইং হাফ মানস ভট্টাচার্য, লেফট উইং হাফ বিদেশ বোস, জেভিয়ার পায়াস, শ্যাম থাপা। সেই টিমের এগেনস্টে যখন আমি খেলছি তখন 4-2-4 ফরমেশন, তারপরে সেইটা বদলে গিয়ে 4-4-2 ফরমেশন, 4-3-3 ফরমেশন, এইভাবেই। এবং 5 ব্যাকের খেলা আমাদের দেশে সেই রকমভাবে খেলেনি, 5-2-3-1 বা এই 5-4-1 এর খেলাটা। তো আমি বেসিক্যালি যখনই কোচিং করেছি, আমার মানে ফিলোসফি বলতে পারো, বা আমি যে ফরমেশনটাকে লাইক করি, 4-4-2 ফরমেশনে আমি ম্যাক্সিমাম টাইম আমার ক্লাব কোচিং বলো, রেলওয়ে ফুটবল ক্লাবে আমি 2006 সাল অবধি কোচিং করেছি। সেখানে উত্থাল পাথান অনেক গেছে। আমি আন্তঃরেলে 2 বছর চ্যাম্পিয়ন হয়েছি, ইন্টাররেল চ্যাম্পিয়ন যখন আমি কোচ থাকি। তো ওই সময় আমার ওই ফাউন্ডেশনটাই 4-4-2 এর ওপরে। এবং তারপরে তো ইউনাইটেড স্পোর্টস ক্লাব, মোহামেডান স্পোর্টিং, মোহনবাগান, পরে তারপরে এটিকে, সে যে ক্লাবেই খেলেছি ওই ফরমেশনেই ম্যাক্সিমাম খেলেছি, এবং 4-2-3-1 ফরমেশনও খেলেছি। এবং ফিলোসফি বলতে দেখো, মাটিতে বল রেখে আমরা বাঙালি যারা, আমরা বলে না বাঙালি রক্তে ফুটবল বা বাংলা মক্কা, অনেক রকম কথা শুনে বড় হয়েছি। তো আমরা মাটিতে রেখে খেলাটা পছন্দ করি, যেটা এখন অনেক পজিশন ফুটবল বলো, এখন পার্সেন্টেজ। তখন আমরা যখন খেলি বা আমরা যখন কোচিং শুরু করি, তখন ওইভাবে স্ট্যাটিস্টিক্স বা ওইভাবে অ্যানালিসিস আসেনি। তো এখন এইসব নিয়ে বেশি চর্চা হয়, পজিশন, 74% পজিশন, 18% পজিশন নিয়ে ম্যাচ জিতে যাচ্ছে কি করে, 74% পজিশন, এগুলো আছে, এগুলো থাকবে। এবং অ্যাজ সাচ ফিলোসফি, কোচিং এ আসার পরে ফিলোসফি, হোয়াট ইজ কল ফিলোসফি জেনেছি। যখন আমরা কোচিং করছি তখন কিন্তু ওই ফিলোসফি, তখন ওই ফরমেশন, যে কোন আমার ফেভারিট ফরমেশন সেই নিয়ে খেলা। কোচিং এথিক্সে এবং অনেক, যখন ডে বাই ডে, যখন আমি সি লাইসেন্স 99-এ করেছি, 2004-এ বি লাইসেন্স করেছি, 2009-এ এ লাইসেন্স করেছি, এবং সদ্য 2022-23-এ আমি প্রো লাইসেন্স করেছি। তো এই যে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে, টার্মিনোলজি বদলেছে, এবং আমাদেরকে সেইভাবে মানিয়ে নিতে হয়েছে। তো আমার ফিলোসফি সিম্পল, অ্যাজ এ কোচ হিসেবে বলটা নিজেদের দখলে খেলা, এবং ডিফেন্সটাকে আঁটো সাঁটো রেখে গোল খাবো না, পারলে গোল করব। এটা অনেকে বলতে পারে ডিফেন্সিভ অফেন্সিভ, যেটা যে যে কেউ সেরকমভাবে বলতে পারে। এবং আমার বিশ্বাসে যেটা মনে হয়েছে, যে আমি যদি একটা গোল খাই জিততে গেলে, আমাকে 2টো গোল করতে হবে। তো গোল করাটা সবসময় হয়ে ওঠে না। তো সুতরাং আমি যদি ক্লিন শিট রাখতে পারি, হয়তো লাস্ট মোমেন্টেও একটা গোল করে ম্যাচটা জিততে পারি। তো এই ফিলোসফিতেই আমার কোচিং, এটা তুমি যেরকমভাবে যেরকমভাবে নেবে। এবং এই মানসিকতা নিয়েই আমি অল্প বিস্তর যে সাফল্য পেয়েছি, এই মানসিকতাতে নিয়ে। এবং তারপরে তো তোমার অপোনেন্ট কেমন, তার দল কেমন, সেই হিসেবে তার টিমের ট্যাকটিক স্ট্র্যাটেজি বদলায়, কোনো ফিক্সড রকম বা রিজিড কিছু নেই। তো মোটামুটি ফিলোসফি নিয়ে যখন প্রশ্নটা, আমি পজিশন ফুটবল, মাটিতে বল রেখে এবং কাউন্টার অ্যাটাকের ওপরে জোরটা দেওয়া, যে আমি মনে করি, বা এটা আমাদেরই শেখা, বা এগুলো সবাই হয়তো জানি, যে কাউন্টার অ্যাটাক ইজ মোর ডেঞ্জার দেন অ্যাটাক। অ্যাটাকে তুমি এই যে বলছো না, বল পজিশন 42টা টাচ, 44টা টাচ, কিন্তু গোল যখন হয় 2টো 3টে 4টে টাচে কিন্তু গোল হয়। যদি সারা পৃথিবীতে যদি আমরা গোলগুলো দেখি, ঠিক আছে, ম্যানচেস্টার সিটি গোল করেছে 42টা টাচে, আর্জেন্টিনা করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট। কারণ ওই জায়গায় তো আমরা পৌঁছতে পারিনি, বা আমরা জানি না কবে পৌঁছতে পারবো। কিন্তু মিনিমাম টাচেসে কাউন্টার অ্যাটাকে তুমি যদি সঠিকভাবে করতে পারো, ইউ ক্যান গেট এ গোল। তো এইভাবে মানসিকতা নিয়ে চলে এসেছি। আপনি অনেকটা লম্বা জায়গা ধরে বললেন, তাতে অনেক কিছু প্রশ্নই মনে আসছে। আমি একটা বিশেষ প্রশ্ন এখানে করতে চাই, যে এই যে ট্রানজিশনের কথা আপনি বলছেন, তাতে আপনার লাইসেন্সিং যে আপনি করিয়েছেন সেটার ভূমিকা কতটা, আপনি মাঠের সাথে কানেক্টেড সেটার ভূমিকা কতটা, এবং আপনি যে ওয়ার্ল্ড ফুটবল দেখছেন বা আপনি ভিউয়ার হিসেবে যেটা দেখছেন, অ্যানালিস্ট হিসেবে, সেটার ভূমিকা কতটা, মানে এই ব্যালেন্সটা না, ঠিক কতটা হয়? নিশ্চয়ই প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সংযোগ আছে। দেখো, আমি এক্ষুনি বললাম, যখন আমরা এনআইএস করি 97, আর আজকে এই ঘরে বসে যে সময় কথা বলছি, বা 2022 যখন আমি প্রো লাইসেন্স করেছি, এই কোচিং মানে এডুকেশনের ব্যাপারটা কিন্তু দীর্ঘ গ্যাপ। অনেকে যারা 2000 সালে শুরু করেছে, বা 2010-এর মধ্যে সবকিছু করে ফেলেছে, কারণ তখন এখন ঘন ঘন হয়। কিন্তু আমাদের সময় কবে সি লাইসেন্স হবে, মানে এআইএফএফ এ দৌড়চ্ছি, আইএফএ তে দৌড়চ্ছি, যে 99-এ যখন আমি প্রথম সি লাইসেন্স করি, সেই সময়
মানে বললে, মানে যেহেতু এইটা একটা সাক্ষাৎকারে বলে রাখা দরকার আছে, তখন বাবলুদা মানে সুব্রত ভট্টাচার্য, অতনু ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখার্জি, সুজিত চক্রবর্তীও মারা গেছে। তো এই গ্রুপটা ছিল যখন আমরা 99-এ করি। তারপরে কিন্তু 99 থেকে আমার যদি বি লাইসেন্সটা দেখো 2004, মানে হিউজ গ্যাপ। তখন আমি রেলওয়ে এফসির কোচ। 2004-এ যখন আমি বি লাইসেন্স করি তখন দুজনে পাস করেছিলাম আমরা। কলকাতায় হয়েছিল, 22 জন আমাদের ক্যান্ডিডেট ছিল। ভিনসেন্ট সুব্রমণিয়াম বলে একজন ইন্সট্রাক্টর ছিলেন সিঙ্গাপুরে, উনি ইন্সট্রাক্টর ছিলেন এবং উনি খুব কড়া ছিলেন। তো যাই হোক, ওই বি লাইসেন্স করা মানে এটা একটা কি আপনার কলকাতাতেই হচ্ছে? কলকাতাতে হয়েছিল। মানে এএফসি তো বিভিন্ন জায়গায় করে, গোয়ায়, যেখানে যেখানে ভেন্যু হয়। তো আইএফএ এটা অর্গানাইজ করেছিল এবং ওই বি লাইসেন্স পাস করার পরেই কিন্তু আমার ওই আইএফের খাতায় এন্ট্রি। কারণ তার আগে আমি কিন্তু 98 সাল থেকে কোচিং করছি এবং যথেষ্ট রেলওয়ে এফসির একটা স্ট্যান্ডার্ড, যতদিন কলকাতা লিগে করেছি কেউ পাত্তা দিত না। কিন্তু বি লাইসেন্স পাস করার পরে যখন দুটো ছেলে পাস করেছে, তার মধ্যে একজন বাঙালি আর একজন বিজয় কুমার টিএফের ছিল। তো তখন আইএফের হয়তো বাপি দত্ত ছিলেন, তখন সুব্রত দত্ত, টনক নড়েছে বোধহয় একটা ছেলে কোচিং করে। তো ওই সময় আমাকে 2004 সালেই কিন্তু আমি জুনিয়র বেঙ্গল আন্ডার-19 টিমের দায়িত্ব পাই এবং আনফর্চুনেটলি আমরা সেমিফাইনালে টাই ব্রেকারে হেরে গিয়েছিলাম মণিপুরের কাছে। দ্যাট ইজ ডিফারেন্ট। তো এই যে প্রশ্নটা, যে এই যে ট্রানজিশনটা, যে কোচিং থেকে শুরু করে, এটার সাথে পারস্পরিক যোগাযোগ আছে। কারণ অনেকে বলে ধর ও কি এই আমাকে নিয়ে অনেকে, যখন আমি মোহনবাগানের কোচ, ও কি খেলেছে, মোহনবাগান বল না খেললে নাকি কোচ হওয়া যায় না, এরকম একটা ধারণা আমাদের বাংলায় আছে। কিন্তু কোচিং অ্যান্ড খেলাটা ভিন্ন। আমি জানি না জোসে মরিনো কোন ক্লাবে খেলেছে, আমি যদি আপনাকেই জিজ্ঞেস করি আপনি হয়তো বলতে পারবেন না। অ্যালেক্স ফার্গুসন কোন ক্লাবে খেলেছে, অনেকে দাঁত কেটে বলবে হয়তো ও এই কোন ক্লাবে খেলেছে। তো কোচিং অ্যান্ড খেলাটা ভিন্ন। ইয়েস, তার মধ্যে আনসেলতির মতো কোচ আছে, গুয়ার্দিওলার মতো কোচ আছে, যারা দেশের হয়ে খেলেছে, ওয়ার্ল্ড কাপ খেলেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউরোপের চ্যাম্পিয়ন হয়েছে। ইয়েস, ডেফিনেটলি খেলোয়াড় হলে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে, নলেজ, একটা ফুটবল নলেজটা থাকে, সেটা কোচিংয়ে কাজ দেয়। তো এইভাবেই ট্রানজিশন হয়েছে। এবং যখন 2004 পরে, যখন 2009, ইটস এ 5 ইয়ার্স গ্যাপ, তখন আমি অলরেডি 2008-এ আমি তখন অলরেডি 2007-এ আমি আন্ডার-16 ইন্ডিয়া টিমে কলিন্টলের আন্ডারে তখন আমি চলে গেছি। কিন্তু 2009 গ্যাপ ছিল, ওই সময় ভারতবর্ষ হয়েছিল, আমি অ্যাপ্লাই করেছিলাম, জামশেদপুরে ওইটা হয়েছিল। 2009-এ আমি এ লাইসেন্স পাস করে বসেছিলাম এবং 2000, যেহেতু আমার এ লাইসেন্স ছিল, 2010-এ আপনি 10-এ ইউনাইটেড আমাকে স্পোর্টস। ইউনাইটেড স্পোর্টসে লাইসেন্সটার জন্য আমাকে নেওয়া হয়েছে, কোচিং এবিলিটির জন্য নেওয়া হয়নি তখন। কারণ মাথার উপর বাবলুদা ছিলেন, বাবলুদার লাইসেন্স ছিল না। তো আমি ওইটা আই ওয়াজ জাস্ট মানে লুকিং ফর আ ফুট হোল্ড, যে 2007 থেকে 2010 আন্ডার-16-19 টিমে ছিলাম, গোয়ায় থাকতে হতো, শখ ছিল ক্লাব কোচিং করব। ওই সুযোগটা আমি কাজে লাগাতে চেষ্টা করেছিলাম এবং 2010-এ আমি যখন ইউনাইটেড স্পোর্টস আমাকে আলোকেশ কুন্ডু যখন আমাকে ওরা যখন আমাকে বলে, আমি বললাম ঠিক আছে, তখন আমি জয়েন করি। এবং আমার জার্নি, কোচিং জার্নি ওটা একটা। তারপরে তো 2011-12-তে আমি এককভাবে ছিলাম, বাবলুদা ছিলেন না, 12-13-তেও আমি ছিলাম। তারপরে এলকো স্যাটুরি এলো, দ্যাটস ডিফারেন্ট স্টোরি। তো এটার একটা মূল্য আছে এবং আপডেট তোমাকে করতে হবে। তুমি যদি ধরো বি লাইসেন্স বা এ লাইসেন্স করে তুমি সাকসেস পেয়ে গেছো, মোরাললেস আমি ভারতবর্ষের সব ট্রফিগুলো আমি জিততে পেরেছি, সেটা ঠিক আছে, খেলোয়াড়দের ক্রেডিট, দ্যাটস ডিফারেন্ট। বাট আমি যদি জেনে যাই যে আমি সব জিতে গেছি, আমি সব জানতাম, তাহলে আমি 62-63 বছরে গিয়ে আমি প্রো লাইসেন্স করতাম না। কারণ প্রো লাইসেন্স যে কোর্সটা, সেটার সাথেও আমার আপডেটেড হতে হবে। আমি আই ওয়াজ নট মানে কমফোর্টেবল উইথ ল্যাপটপ, যখন আমাদের ওটা কিন্তু মাস্ট ছিল। তার আগে পর্যন্ত এ লাইসেন্সে আমরা খাতায় কলমে এঁকে লেসন প্ল্যানগুলো দিতে হতো, মানে আমাদের যখন। এটা আমার একটা প্রশ্ন অ্যাড করতে ইচ্ছা করছে, যে এই যে আপনি বলছেন যে ল্যাপটপ নিয়ে আপনি অতটা আহ, অভ্যস্ত ছিলেন না, এখন কি আপনার কোচিং এ সেই মানে জিনিসগুলো আপনি ইনক্লুড করছেন, মানে আপনি নিজে ভিডিও অ্যানালিসিস বা না মডার্ন যে ভিডিও অ্যানালিসিস গুলো আসছে? নিশ্চয়ই আমি এগুলো না দেখলে কি করে হবে, কিন্তু আই এম নট অ্যান এক্সপার্ট। এবং আমি বিশ্বাস করি সব কিছু একটা কোচের পক্ষে করা সম্ভব না। ইয়েস, তুমি যদি জানো, ইফ ইউ ক্যান অ্যানালাইজ, মানে যারা ভিডিও অ্যানালিসিস করে তাদের মতো যদি জানো,
নাথিং লাইক দ্যাট। হুম। কিন্তু তাদেরও তো একটা জব আছে হ্যাঁ। এবং তাদের সাহায্য নেওয়াটা দরকার আছে বলে মনে করি। তোমাকে বলে রাখি এই কারণে, আমি কাউকে ছোট বা কোনো ক্লাবকে ছোট করা না। আমি মোহনবাগান ক্লাবে যখন ছিলাম, আমি স্ট্যাট স্পোর্টসের বোম্বে থেকে একজন ভদ্রলোককে আনিয়েছিলাম যে আমাদের একজন অ্যানালিসিস রাখা দরকার। ডিউ টু মানে শর্টেজ অফ ফান্ড, মোহনবাগানের মতো ক্লাব একটা ভিডিও অ্যানালিস্ট রাখতে পারিনি। তো আমরা এই প্রতিবন্ধকতা নিয়ে কিন্তু কাজ করেছি। এটা আপনি 14 থেকে 18 এই সময়টার কথা বলছেন, 18 কেন, ইভেন বা 18 পর, পরে yes, তারপরে 21 থেকে 24? না 21 থেকে 24 তখন তো যখন আমি এটিতে জয়েন করি দ্যাট ওয়াজ এভরিথিং। আমাদের ইউথ লেভেলে ভিডিও অ্যানালিস্ট ছিল, সাপোর্ট স্টাফ ছিল। আমরা বাইরে খেলতে যেতাম 4 জনের বেশি, 5 জন সাপোর্ট স্টাফকে নিয়ে যেতে পারতাম না, বিকজ ইট ওয়াজ ইন আই লিগে তোমার 18টা প্লেয়ার 4 জন সাপোর্ট, তার বেশি আই লিগে এআইএফএফ খরচা করবে না। এখন যখন আমরা আইএসএল এ আমি যখন প্রথম জয়েন করি তখন আমাদের বেঞ্চে 14 জন। তো ইটস আ ডিফারেন্স, মানে আইএসএল আসার পরে ইয়েস এই জিনিসগুলো বেড়েছে নিশ্চয়ই। ভিডিও অ্যানালিস্ট, ফিজিও, আর একজন 2জন করে ফিজিও, 2টো ম্যাসিওর, কিডম্যান, বল বয় সবাই যাচ্ছে, ট্রাভেল করছে, সেটা স্পেনই হোক, গোয়াতেই হোক, আর জামশেদপুরেই হোক। তো এটা একটা বিরাট ব্যাপার। তো আমরা এই মানে মানে এগুলো তো বললে এখন এক্সকিউজ বলবে, এক্সকিউজ না, কিন্তু জেনুইন ব্যাপার ছিল। কারণ আমাদের কি করতে হতো, কি আমাকে খেলা ওই টিভিতে দেখতে হতো বা কাউকে পাঠাতে হতো যে দেখ তো এখানে খেলাটা হচ্ছে, দেখে তার থেকে ফিডব্যাক নিয়ে। দেখো, চোখে দেখা আর মুখে বলার মধ্যে বিস্তর ফারাক আছে। আমি যদি প্লেয়াররা সবসময় দে অলওয়েজ গো ফর আর্গুমেন্ট, না আমি তো করিনি এই মিস্টার পাসটা, কিন্তু আমি যদি স্ক্রিনে দেখিয়ে দিই সে চুপসে যাবে, বেলুনের মতো ফুস করে নিভে যাবে, কারণ হি ক্যান সি এভরিথিং। ইয়েস, হোয়ার ইজ মাই ফল্ট বাই। তো এটা কি হয়, ভুলটা শুধরে নিজেকে উন্নত করা যায়, দলটাকে উন্নত করা যায় আরো বেশি। কিন্তু এই প্রতিবন্ধকতা নিয়েই কিন্তু যাবতীয় সাফল্য পেয়েছি। এবং এটা যেহেতু বাঞ্চ অফ প্লেয়ার্স, মানে এটা ঈশ্বরের বলো, যে যে ক্লাবেই খেলেছি, যে ক্লাবেই সাকসেস পেয়েছি, এই যে গ্রুপ অফ প্লেয়ার্স ছিল, তাদের কৃতিত্ব নিশ্চয়ই। সময় আমাদের নেই, এইটা নেই ওটা নেই আমি বলে দিতে পারি। আজকে যদি আমরা আফ্রিকার যে কোনো দেশে, গরিব দেশে যাই, আমরা কি তাদের কাছে ঘাসের মাঠ, আমরা যে বলি না যে মাঠ, ফুটবল কি লাগে, নাম্বার অফ বলস অ্যান্ড কোয়ালিটি গ্রাউন্ড, মানে যেখানে বলটা বাউন্স হবে। একটা ছেলে কেন ফুটবলে আসবে? আমার বাবা জানতোই না। আমরা লুকিয়ে লুকিয়ে বাড়িতে, মেদিনীপুরে যখন আমরা ডিস্ট্রিক্ট স্কুল চ্যাম্পিয়ন হয়ে এসেছি, 12টার সময় ফিরছি, মার খাবো বলে লুকিয়ে লুকিয়ে ফিরছি, এবং আমরা দাদাদের কাছেও মার খাবো বলে। 23 বছরের ছেলেদেরকে নিয়ে আমরা এখন স্বপ্ন দেখছি, কারণ 23 বছরের ছেলেদের গণ, ওদের দিয়ে কিছু হবে না। যদি করতে হয়, তুমি আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, এই এই ব্যাচগুলোকে গুরুত্ব দিয়ে ওইগুলোর সাথে সাথে করি। কিশোর কুমারের আমি ভক্ত, এবং আমি মানে স্কুল ফাইন না 1977-এর কথা বলছি। ইয়েস, 77-এ যখন আমি খোকনদার ক্লাবে গিয়েছিলাম, ক্লাস 10-এ পড়ি, সেই সময় কিশোর কুমারের ফাংশন আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, লতা মঙ্গেশকরের ফাংশন, এবং কিশোর কুমারের ফাংশন আমি দেখে ফিরেছিলাম 12টা 10। কোচ ডে বাই ডে, বছরের পর বছর ওই স্টাইলে, ওই রকম ভ্যারিয়েন্ট পাস কি করে খেলে, এটা আমার কাছে মানে এখনো প্রশ্ন থাকে যে ওই রকম ভাবে পাস কি করে খেলতে পারে। দেখো, সবাই সব টিম খেলছে, কিন্তু এই পেপের ভক্ত হয়ে গিয়েছিলাম। ম্যানচেস্টার সিটি কি রেজাল্ট করলো যেটা দেখতে পারলাম না, পরে গোল কম খুলে বা এ খুলে দেখছি রেজাল্টটা কি হলো।